সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে, আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। আইন ও অধিকার অনুষ্ঠানে আপনাদের কাছে মাঝে বরাবরের মতো আছেন আপনাদের প্রিয় আইনজ্ঞ, বাঙালি কমিউনিটি অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব আবু মোহাম্মদ মুজিবুর হাসান রেজা, যিনি জেকেআর সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে আছেন। এবং আমরা দেখছি যে আপনারা খুব ভালোভাবেই আমাদের প্রোগ্রাম সবসময় এনজয় করছেন, আপনারা আপনাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যাচ্ছেন এবং এই জন্য আমরা প্রতি প্রোগ্রামে আপনারা এই প্রশ্নোত্তর নিয়ে আপনারা অপেক্ষা করেন। আমরা দেরি করব না, আমরা চলে যাব কলারের কাছে। প্রিয় কলার কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। জি, আমি বার্মিংহাম থেকে বলতেছি। জি, যে আমি আপনাদের অনেক পুরানো কলার। আমি অনেক সপ্তাহ আগে ফোন দিছিলাম বাচ্চার 7 ইয়ার্স সম্বন্ধে। আপনি এখনো অ্যাপ্লাই করেন নাই, আমার যতটুকু খেয়াল পড়ে যে আপনি কোয়েরি করছেন যে কিভাবে অ্যাপ্লাই করবেন। না, আমি অ্যাপ্লাই করে ফেলছি। আমি বলছিলাম যে আপনাদেরকে রেজাল্ট জানাবো। আলহামদুলিল্লাহ আমাদের সারা ফ্যামিলির ভিসা গ্রান্ট হয়ে গেছে। আমি সুপার প্রায়োরিটি সার্ভিসে গেছিলাম। জি জি, গুড গুড, কংগ্রাচুলেশনস। ওইটাই আর কি আপনাদের জানানোর জন্য আমি বলেছিলাম যে আমি আপনাদের জানাবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার যে সলিসিটার আগে আমি বলেছি যে উনি আমাদের বলেছেন যে 7 ইয়ার্সে যদি সুপার প্রায়োরিটি সার্ভিসে এখন দিতেছে, প্লাস লাস্ট 2 মাস থেকে প্লাস 100 বেশি উনি কেস ডিল করেছে, উনি সাকসেসফুল হয়েছে আর কি। তো ব্যারিস্টার সাহেবের কাছে আমাদের অনুরোধ যে ওনারা ট্রাই করে দেখবেন যদি ওনাদের ক্লায়েন্টদেরকে আর কি যদি সেম ডে সার্ভিসে নিয়ে যেতে পারেন, তাইলে আমার মনে হয় রেজাল্টটা নেগেটিভ হবে না যদি প্রপার কাগজপত্র নিয়ে যান। আমি আমার বাচ্চার জন্য আমি সাইকোলজিস্ট রিপোর্ট পর্যন্ত নিয়ে গেছি, প্রাইভেট সাইকোলজিস্ট রিপোর্ট করাইছি বাচ্চার জন্য। সাইকোলজিস্ট বলে দিয়েছে যে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট এই দেশে থাকাই ভালো। যেটা হয়েছে কি ভাই, এখানে জিনিসটা হয়েছে দুটো। প্রথমত হচ্ছে যে আমাদের লিগ্যাল পজিশনটা কি আর হোম অফিসের পলিসি কি। আপনি জানেন যে কেও ডিসিশন হওয়ার পরে কোর্ট থেকে অলমোস্ট প্রতিটা কেসই তারা না করে দিচ্ছে। তো আমরা জানি হোম অফিসে এখনও অ্যাপ্লাই করলে, যদিও তারা নতুন এই জানাতে নতুন পলিসি গাইডেন্স নিয়ে এসেছে, এটা আনার পরেও তারা বিরাট সংখ্যক 7 ইয়ার্স কেসে তারা অ্যালাউ করে দিচ্ছে। আমাদেরও প্রতি সপ্তাহে একটা করে অ্যালাউ হচ্ছে। কিন্তু এই কেসগুলি যদি আপনি কোর্টে নিয়ে যাচ্ছেন, কোর্ট কিন্তু কেউ দেখিয়ে কোর্ট কিন্তু এটাকে রিফিউজ করেছে। এখন যেটা হবে, হোম অফিসের কোনো ইন্টারনাল পলিসি থাকতে পারে, তারা মনে করতে পারে কিছু ব্যাকলগ আমরা ক্লিয়ার করি, কিন্তু আপনি যদি লিগ্যাল পজিশনটা দেখেন তবে কেউর পরে 7 ইয়ার্সের কেসে পাওয়াটা আইনত অনেক অনেক কঠিন। এর আমার গত সপ্তাহেও আমি একটা অ্যাপিল করলাম, সেম কোর্ট থেকে রিফিউজ করেছে। তারপরে আমি আবার অ্যাপিল করেছি, কিন্তু সেম তারা কেউ দেখিয়ে রিফিউজ করেছে। বাট এনিওয়ে ভাইয়া, আপনার জন্য আমরা খুশি। তারপরও কি জন্য তারা দিতেছে বুঝতেছি না। এটা তাদের পুরো ইন্টারনাল বলছিলাম আমি বাংলাদেশি প্রথম সুপার প্রায়োরিটি যাইতেছি আমার সলিসিটারের ক্লায়েন্ট হয়ে, উনিও বলতেছে আপনি প্রথম বাংলাদেশি। তো আমাদের ইন্ডিয়ানদের যখন হইতেছে এটা আপনার তো অবশ্যই হবে, না হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। আল্লাহর রহমতে আমিও সাকসেসফুল হয়েছি আর কি সুপার প্রায়োরিটি সার্ভিসে গিয়ে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ কলার। আমরা আশা করছি যে আমাদের এই প্রোগ্রাম থেকে আপনি অবশ্যই ইনফরমেটিভ কিছু ইনফরমেশন পেয়েছেন এবং এর উপকৃত হয়েছেন। আপনার মাধ্যমে আমরা অন্যান্য দর্শকদেরকেও আমরা আশা করব যে তারা আমাদের প্রোগ্রাম থেকে উপকৃত হচ্ছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আমরা দেখব কে লাইনে আছেন। প্রিয় কলার, হ্যালো কলার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো যে আমি ন্যাচারালাইজেশনের জন্য হোম অফিসে আমার অ্যাপ্লিকেশন প্যাক পাঠাইছি, কিন্তু মিনওয়াইল আমার ব্যাংক কার্ডটা ব্লক হয়ে গেছে। এখনো আমি হোম অফিস থেকে কোনো কাগজ পাইনি, অ্যাকনলেজমেন্ট বা কোনো রেসপন্স পাইনি। কিন্তু আমার মনে হচ্ছে আমি 3 উইক ধরে পাঠাইছি, আমার মনে হচ্ছে যে হয়তো বা তারা 2-3 দিনের মধ্যে হয়তো বা আমার ফাইলটা ওপেন করতে পারে, কিন্তু আমার কার্ডটা আজকে ব্লক হয়ে গেছে। তো এখন আমি কি করতে পারি? যেটা আপনি করতে পারেন, দুটো জিনিস করতে পারেন। এক হচ্ছে আপনি ওয়েট করতে পারেন, তারা আপনাকে অ্যাপ্লিকেশনটা রিটার্ন করে পাঠাবে, তখন আবার আপনি রিসাবমিট করবেন, কারণ আপনার তো কোনো পয়সা লস হচ্ছে না। এটা এক হতে পারে। আর সেকেন্ডলি হতে পারে আপনি আরেকটা ফর্ম ফিল আপ করে নতুন কার্ড ডিটেলস দিয়ে তাদের কাছে পাঠিয়ে আপনি এক্সপ্লেন করতে পারেন যে আমার এই কারণে কার্ডটা ব্লক হয়ে গেছে, আমার এই নতুন পেমেন্ট, কারণ পেমেন্টের ডিটেলসটা আপনি ওই ডাউনলোড করতে পারেন, করে আপনি পাঠিয়ে দিয়ে বলতে পারেন যে ওইটার জন্য তোমরা এটাকে অ্যাকসেপ্ট করো। আমি কি শুধুমাত্র
শুধুমাত্র পেমেন্টের ডিটেইলসটা দিতে পারি নাকি পুরো অ্যাপ্লিকেশনটাও দিতে হবে? না, পুরো অ্যাপ্লিকেশনটা না, যদি আপনি তাড়াতাড়ি করেন, কারণ এমন হতে পারে আপনার অ্যাপ্লিকেশন তারা হয়তো রিটার্ন করে দিতে পারে, ফলে আপনি তাড়াতাড়ি আপনি ফর্মে আপনি অথবা চেক দিয়ে বা একটা কার্ড ডিটেলস যেটা আপনি দেন না কেন, আমি বলি চেক দিলে বেটার হবে, কারণ কার্ড ডিটেলস থেকে কেউ কার্ড ইউজ করে কোনো ফায়দা নিতে পারে। আর আপনি চেকটা পাঠিয়ে দিলেন, চেকটা পাঠিয়ে দিয়ে তাদেরকে বলেন যে আমার এই কারণে এই অবস্থা হয়েছে, তোমরা কাইন্ডলি আমার আগের পেমেন্টটা কে রিপ্লেস করে দাও, এটা দিয়ে, এবং তারপরে তুমি হয়তো পেয়ে যাবে। মানে সেম অ্যাড্রেসে শুধুমাত্র আমি যে পেমেন্ট স্লিপ ছিল ওইটা যদি আমি প্রিন্ট করে আবার ফিল আপ করে দেই তাহলে ফিল আপ করে আপনি আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু দিয়ে একটা কভার লেটার দিয়ে পাঠিয়ে দিতে পারেন। আর যদি এর মধ্যে এটা রিটার্ন চলে আসে তখন আবার আপনি নতুন করে সাবমিট করবেন। ইন দ্যাট কেস আমার অ্যাপ্লিকেশন কোনো কিছু এফেক্ট করবে না নাকি? আবার আপনার কেসটা এফেক্ট হতে পারে এই কারণে যদি তারা অলরেডি এটাকে না করার জন্য, এটাকে রিটার্ন করার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকে। আর তারা যদি সিদ্ধান্ত না নিয়ে থাকে সেক্ষেত্রে তারা হয়তো আপনার এই পেমেন্টটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ কলার। আমরা চলে আসি পরবর্তী কলারের কাছে। পরবর্তী কলার কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল আর কি। আমি 2014 সালে টায়ার 1-এ অ্যাপ্লাই করেছিলাম। তো আমাদের 2017 সালে আমাকে মেট্রিকের জন্য তারা রিফিউজ করছে। আর্টিকেল 8-এ তারা আমাকে আবার আপিল রাইট দিছে। আপিলে আমি হয়েছি মের 26 তারিখ 2018-এর। জি। আপিল হওয়ার পরে আমার গত মাসে আমি আপিলের ফি ফেরত পেয়েছি, বাট আমাকে তারা এখনো কোনো কিছু জানায়নি। এখন কি হতে পারে আমার অ্যাপ্লিকেশনটা? আপনি অবশ্যই চিঠি লেখেন, আপনি যাদেরকে চিঠি লিখে বলেন অ্যাপিল ইমপ্লিমেন্ট করার জন্যে। যেটা আপনাকে করতে হবে, আপনি 2 জায়গায় চিঠি পাঠাবেন। প্রথম হচ্ছে যেখান থেকে আপনার অরিজিনাল ডিসিশন আসছিল সেখানে, আর সেকেন্ডলি আপনার যেখান থেকে মানে যে হোম অফিস প্রেজেন্টিং অফিসার্স ইউনিট আপনার কেস নিয়ে ডিল করেছিল অ্যাপিলে, তাদের কাছে আপনি চিঠি পাঠান। চিঠি পাঠিয়ে বলেন আপনার অ্যাপিল ইমপ্লিমেন্ট করতে। আর যদি তারা আপনাকে 1 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট না করে সেক্ষেত্রে আপনার নেক্সট কাজ হবে হয় কমপ্লেন করা, তাদের কমপ্লেন হবে, অথবা আপনার লোকাল এমপির কাছে যাওয়া। আচ্ছা, তো আমি জুলাইতে আমার পিআর 10 ইয়ার্স হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমি কি যদি এরকম যদি আটকে থাকে আমি কি জুলাইতে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো? যদি আপনি জুলাইতে যদি আপনার 10 ইয়ার হয়ে যায়, যেহেতু আপনার এখনও 3C-তে লিভ আছে, কারণ আপনার অ্যাপ্লিকেশন যেহেতু তারা অ্যাপিল আপনি সাকসেসফুল হয়েছেন, সেক্ষেত্রে আপনি হয়তো ট্রাই করতে পারেন। যদি আপনার অন্য কোথাও কোনো প্রবলেম না থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমার জানার মতো আর কোনো সমস্যা নাই আর কি অন্য কোথাও। জি। তাহলে কি এখন কি আমি ওয়েট করব নাকি এটা নিয়ে একটু অ্যাকশনে যাব? এটা তো আপনার উপরে ডিপেন্ড করছে ভাইয়া। আপনি যেটা বললাম, আপনি অ্যাকশানে যেতে গেলে আপনাকে চিঠি লিখতে হবে, তারপরে কমপ্লেন করতে হবে, তারপরে এমপির কাছে যেতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি ওয়েট করি জুলাই পর্যন্ত, সেটাও আপনার ইচ্ছা। কোনটা ওয়াইজ হবে বলে মনে করেন আপনি? ভাইয়া এটাতে ওয়াইজ বলে কোনো ইয়ে নাই। আপনি যেটার জন্য আপনার জন্য প্রেফারেবল হয় সেটাই আপনি করবেন। দুটোতেই আপনার জন্য পথ ভালো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। ধন্যবাদ কলার। আমরা আশা করছি যে আপনি জুলাই পর্যন্ত, আমার মনে হচ্ছে যে হয়তো কোনো সমস্যা না হইতে পারে, আপনার সুন্দর মতো আপনার সেটেলমেন্টটাও হয়ে যাবে। আমরা সে আশাই করব আজকের এই প্রোগ্রাম থেকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। পরবর্তী কলার কে আছেন লাইনে? হ্যালো। জি। আমি একটা কল করছিলাম আমি একটা জিনিস জানার জন্য। জি জি বলুন আপনি। ওটা হলো ওই আমি আর শুনতে পেয়েছি ওই বাংলাদেশি, মনে করেন আমার আব্বা এই দেশে ছিলেন, জি, ওনার বাংলাদেশি পাসপোর্ট ছিল বা পাকিস্তানি পাসপোর্ট ছিল, তারপরে উনি মনে করেন ব্রিটিশ করেন নাই। তো এখন কোনো চান্স আছে যে ওনার বাচ্চাদেরকে অ্যাপ্লিকেশন করার লাগে? ভাইয়া আমাদের জানা মতে এরকম কোনো কিছু নাই। উইনরাশের যে কনসেপ্ট সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তবে আমি তো ইদানিং বাংলা পত্রিকাতে দেখছি তারা বলছে নাকি ভুরি ভুরি এরকম অ্যাপ্লিকেশন করে নাকি লোকে সাকসেসফুল হচ্ছে। বাট আমার জানা মতে উইনরাশের যে কনসেপ্টটা, এটার সাথে বাংলাদেশিরা যারা এই দেশে ছিল বা যারা অ্যাপ্লিকেশন করেনি, ভলান্টিয়ারলি চলে গেছে, তাদের সাথে উইনরাশের কিন্তু কোনো সম্পর্ক নাই। উইনরাশের যে প্রবলেমটা যেটা ছিল, যদি আপনি জেনে রাখেন যে মানুষ দেশে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেনি বা তারা কিন্তু ইনকান্ট্রিতে ছিল এবং বছরের পর বছর, কারণ তাদের কোনো দিন করার দরকার পড়ে নাই।
তো আপনি যদি ভলান্টিয়ারলি এদেশ থেকে চলে গিয়ে থাকেন বা আপনার বাচ্চা আনার সুযোগ ছিল যখন আপনি আনেননি, সেটার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কেন আপনাকে সুযোগ দেবে, এটা আমার এখন পর্যন্ত বোধগম্য নয়। যদি আমি পত্রিকাতে কিন্তু আমি রিপোর্ট দেখেছি, আমি এটুকু জানি যে মানুষ এখনও প্রচুর পয়সা দিয়ে দেশের অ্যাপ্লিকেশনগুলো করছে। এটা সাকসেসফুল দু একটা হলে তখন হয়তো আমি আপনাকে বলতে পারবো। আমার জানা মতে উইন্ডরাশের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের সাথে এগুলো মেলে না। যে এইটাই হইছে, সবাই তো এগুলোই বলতেছে দেশ থেকে। যে আমার জানা মতে এটার সাথে কোনো সম্পর্ক নাই। উইন্ডরাশটা সম্পূর্ণ আলাদা একটা কনসেপ্ট, যেটাতে মাত্র 400 মতো লোক এটাতে এফেক্টেড হয়েছিল। এবং উইন্ডরাশটা তো আপনি জানেন, উইন্ডরাশের ঘটনাটা কি ছিল আপনি কি জানেন? আসলে আমি সঠিক জানি না ভাই। উইন্ডরাশের ঘটনা ছিল এই, বা একটু শুনে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন, যে একটা সময়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে এদেশে আসতে কোনো ভিসা লাগতো না। তখনকার দিনে কিংবা মনে করেন যখন পাকিস্তান ইন্ডিয়া হয়নি, তখন যখন ইন্ডিয়া থেকে কেউ এদেশে আসতো, কারো ভিসা লাগতো না, ভিসা লাগতো না, তারা আসতো, তারা কাজ করতে পারতো। কারণ দেখা গেল যে ওই সময় ওয়েস্ট ইন্ডিজ থেকে বহুত লোক এদেশে আসে, আজ থেকে 50-60 বছর আগে। তারা এসে তাদের কাজের রাইট ছিল, তারা কাজ করেছে, এবং তারা কিন্তু কোনোদিনই ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেনি। তারা সবসময় তাদের এন্টারটেনমেন্ট ছিল, তারা সেটেলমেন্ট পেতে পারতো, ব্রিটিশ পাসপোর্ট পেতে পারতো। অনেকে ছোটো বাচ্চাকে নিজেদের পাসপোর্ট এন্ট্রি করে নিয়ে এসেছে, কোনোদিন অ্যাপ্লাই করেনি। এদেরকে 50-60 বছর পরে হঠাৎ করে যখন তারা মেডিকেল সার্ভিস নিতে গেল, কি পেনশনে গেল, তখন তাদের কাছে কাগজপত্র দেখতে চাইলো। তখন দেখা গেল যে তারা আসলে কোনোদিনই এদেশে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেনি। যদি তারা বহুত আগে তাদের পাসপোর্ট চাইলে তারা নিতে পারতো। তো এদেরকে নিয়ে এই উইন্ডরাশের ক্রাইসিস হলো। কারণ দেখা গেল এদের কাউকে না কাউকে তারা ডিটেন করেছে, কাউকে না কাউকে তারা বলেছে তুমি এদেশ থেকে চলে যাও, কারোর বেনিফিট বন্ধ করে দিয়েছে। এটা নিয়ে তখন এই সমস্ত কেলেঙ্কারি হলো, কারণ তারা বললো এরা বহুত আগেই আইনত এদেশে তারা ব্রিটিশ হয়ে গেছে। কিন্তু যারা এদেশ থেকে চলে গেছে, এদেশের সাথে সব ধরনের সম্পর্ক চুকিয়ে দিয়ে গেছে, তারা তো, কারণ চয়েস তো তাদের ছিল। কিন্তু এই যে উইন্ডরাশের ভদ্রলোকেরা, ভদ্রমহিলারা, তারা কিন্তু দেশ থেকে চলে যায়নি। তারা মনে করছে এটাই আমাদের কান্ট্রি, আমি এখানে আসি, আমার কেন দরকার পড়বে, কারণ আগে তো আমার কখনো ব্রিটিশ পাসপোর্টের বা কোনো ভিসা ডকুমেন্টের দরকার পড়েনি। প্রিয় দর্শক, আমরা মনে করছি যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। পরবর্তী কলার কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা কোয়েশ্চন ছিল। জি বলুন, আমরা শুনছি ভাইয়া। জি, আমি একটি রেস্টুরেন্টে কাজ করতেছি, 3 মাস হইতেছে, বুঝছেন। জি। আরো 3 মাস পরে আমার স্পাউসের জন্য অ্যাপ্লাই করব। জি। কিন্তু এখন সমস্যা হলো, আমার রেস্টুরেন্টের ওনার চাচ্ছেন যে ওনার কোম্পানির নাম চেঞ্জ করতে, বুঝছেন। এখন যদি নাম চেঞ্জ করে, তাহলে আমার 6 মাস পরে যখন অ্যাপ্লিকেশন করব, তখন তো 2 কোম্পানির নামে পে স্লিপ থাকবে, বাট ইনকামটা কিন্তু ঠিকই থাকবে। এটা কি কোনো সমস্যা হবে? সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার মালিকের একটা চিঠি দিয়ে এবং অ্যাকাউন্টেন্টের কাছ থেকে একটা চিঠি দিয়ে ওনাকে জানিয়ে দিতে হবে যে আপনার এমপ্লয়ার ইজ স্টিল দ্য সেম, বা এটা একই কোম্পানি আছে, খালি কোম্পানির নাম চেঞ্জ হয়েছে। কোম্পানির ওই ডাইরেক্টরও চেঞ্জ হয়ে যাবে। যদি ডাইরেক্টরও চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে একটা নতুন কোম্পানি, নতুন এস্টাবলিশমেন্ট এটাকে টেক ওভার করেছে, বাট আমার স্টিল সেম এনগেজমেন্ট আছে, সেম বিজনেসটা আছে, এটা আপনাকে লিখে দিতে হবে। কিন্তু কোনো ক্ষেত্রে তারা এটাকে সন্দেহ করতে পারে, বাট আমার মনে হয় আপনার জন্য এটা ছাড়া আর কোনো উপায় নাই। অ্যাকাউন্টেন্টের লেটার এবং নতুন মালিকের লেটার দিয়ে বলতে হবে যে আমরা সেম এস্টাবলিশমেন্টই আছে, শুধুমাত্র নাম চেঞ্জ হয়েছে এবং ওনারশিপের হ্যান্ড চেঞ্জ হয়েছে। এটা কোনো সমস্যা হবে না? হতে পারে, আমি বলছি না সমস্যা হবে না। আমি বলছি এটাই আমার আপনার একমাত্র কাভার করার উপায়, এবং এই ব্যাখ্যাটা তারা যদি হ্যাপি হয়, তাহলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চন হলো, যদি কেউ এদেশে আসে, স্পাউস অ্যাপ্লিকেশনে আসার পরে, এখন যদি ওই যে বায়োমেট্রিক কার্ডটা আছে না? জি জি, আমরা শুনছি, আপনি বলুন একটু। বায়োমেট্রিক কার্ড পাওয়ার পরে যদি দেশে চলে যায়, কতদিন পর্যন্ত টাকা লাগবে? মনে করেন 5-6 মাস টাকার প্রয়োজন পড়লে কি টাকা যাবে এইটা নিয়ে? 5-6 মাস কোনো স্পাউসের এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে সে কতদিন সে দেশের বাইরে থাকতে পারবে। যদি 5-6 মাস থাকলে পরবর্তীতে তারা প্রশ্ন করতে পারে তোমার সাথে কি তোমার স্বামীর কি সংসার কি ভেঙে গেছে কিনা। এখানে পার্মানেন্ট যে ইন্টেনশন টু লিভ পার্মানেন্টলি, এটাতে একটা রিকোয়ারমেন্ট আছে, এটাকে তখন তারা সন্দেহ চোখে দেখতে পারে। যদি সে এক্সপ্লেন করতে পারে তাহলে সামথিং ডিফারেন্ট, বাট ওই যে ইন্টেনশন টু লিভ পার্মানেন্টলি, এটাতে হয়তো একটা প্রবলেম করে দিতে পারে। ধন্যবাদ কলার। প্রিয় দর্শক, আমরা
চলে এসেছি আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে। আজকের মতো আমরা আর কোনো কল নিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আমরা আশা করছি আপনারা আমাদের আগামী প্রোগ্রাম পর্যন্ত ওয়েট করবেন। রাজা ভাই, আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা ভ্যারাইটি টাইপ কোশ্চেন পেয়েছি এবং নাইস কোশ্চেন ছিল, অ্যান্সার। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার লাস্ট কি কথা থাকবে? দর্শকদের উদ্দেশ্যে আমরা পার্টিকুলারলি বাংলাদেশে যে রিউমার চলছে যে নতুন আইন আসবে, এসব বিষয়টা আসলে একটু এটা আসলে একটু বিশেষ করে যে পয়সা নিয়ে তারা যে বিভিন্ন রেজিস্ট্রি করছে, এটা আমি একটু চিন্তিত এবং আমার মনে হয় এই ব্যাপারে সঠিক সংবাদ নেওয়া দরকার। টাকা পয়সা খরচ করার আগে বোঝা দরকার। এটা প্রাইস কাম হতে পারে, অনেক সময় লোকে অনেক এর জন্য অনেক সাফারও করে থাকে। দেখা যাক। আর আমি ব্রেক্সিটটা খুব ক্লোজলি মনিটর করছি, কারণ ব্রেক্সিটে অনেক ধরনের ইম্প্যাক্ট থাকবে। আমরা আশা করছি যে আগামী অনুষ্ঠানে আমরা হয়তো আরো আপডেট পেয়ে যাব। সবচেয়ে বড় কথা ব্রেক্সিটের কারণে যে কারণে মানুষ মনে করছে মূল্য বৃদ্ধি হচ্ছে। কালকেও একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, বললো যে আগে যে পেঁয়াজ কিনতাম 7 পাউন্ডে, এখন কিনছি 16 পাউন্ড। এক্স্যাক্টলি। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও দেখা হবে আপনাদের সাথে আমাদের নেক্সট প্রোগ্রামে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।